হাজবেন্ডে দাও, যে তোমার সংসারটা সুখী হইব, ঠিক আছে যাক। না আমার হাজবেন্ডের সাথে আমি সুখী না দেখেই তোর পাশ ধরছি। আমি বলতে তুই আমার সংসারে ধ্বংস করে দিবে, তোমার বাচ্চা দুইটা বাপ ছাড়া হইতেছে, আমার বাচ্চা দুইটাও তো বাপ ছাড়া, কয় না বাপ ছাড়া হবে, কত বাপ আছে, তুমিও থাকবো আমিও থাকবো, মানে ও থাকবো আমিও থাকবো। ও বিয়ে করে আপনার হাজবেন্ডকে রাখবেই, ছাড়বে না? না ছাড়বে না। আমি তো মরে যাবো, মরে গেলে আমার বাচ্চা দুটো কে দেখবে? আমি তো মরার রাস্তাতে ফিরে আইছি ভাই, আমি তো মরতে চাইছিলাম একবার। আপনার হাজবেন্ডের আপনার বিরুদ্ধে অভিযোগটা কি? কেন সে বারে বারে বাইরে যাচ্ছে? আমি সুন্দর না, মানে আগে যাইছিলাম, এখন আমি স্বাস্থ্য হয়ে গেছে, মোটা হয়ে গেছি। আগে চিকন ছিলাম, মানে আগে আমার ভালো ছিল, চেহারা ফিরেছে, এখন নষ্ট হয়ে গেছে। বিশেষ করে বিবাহিত মেয়েরা এগুলো করতেছে ভাই, পরকে বেশি জড়াচ্ছে বিবাহিত মেয়েরা। তো মেয়েটা হাসি দিয়ে উড়াই দিল আমার কথা বললে, আপনি কেমন বউ যে আপনি স্বামীর আটকাইতে পারেন না, আপনি আমারে ফোন দেন। তো আমি মেয়েটারে বললাম, কেমন লাগছে তখন আপনার মনের মধ্যে ভাই? সেটা তো বলবো, কেমন লাগছে সেটা বোঝানোর মতো কোনো ভাষা নাই আমার ভাইয়া। আপনার পরকে ওটা বেড়ে যাচ্ছে মহিলাদের কারণে বেশি। পর্যায়ে রাত বাজে 12টা ভাইয়া, আমি অত রাত্রে কোথায় যাবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এক কাপড় এরকম বোর কাপড় আমাকে বের করে দিচ্ছে বাসার থেকে, যা তুই চলে যা। রাত বাজে 12টা, আমি কোথায় যাবো এত রাত্রে? যাওয়ার কোনো জায়গা নেই, আশেপাশে সবাই তো ঢাকা শহরে তো কেউ করে না। আমি ওই গেটের সামনে বসে রয়েছি, মনে মনে ভাবলাম যে কোথায় যাব আমি, মানে ভাবছি যে মরেই যাবো, বাঁচার কোনো ইচ্ছা আমার আর নেই। একটা পেয়েছি, ওটাতে ভাই আমি একটা যে কাটছি এটাই বলতে পারবো, এই দুটা যে কিভাবে কাটছি আমি বলতে পারবো না। পরের দিন সকালে দেখি আমি হসপিটালে, স্যালাইন চলতেছে হাতে। আপনার হাজবেন্ড আপনাকে ছাড়তেছে যে মেয়ের জন্য, তার অলরেডি 3টা বিয়ে হয়েছে? জি জি, 2টা বাচ্চাও আছে। 2 বাচ্চা 3 বিয়ে, মানে চতুর্থ হাজবেন্ড হওয়ার জন্য আপনার হাজবেন্ড তার কাছে গেছে? জি জি জি, ওনার সাথে আপনার মেয়েটা গার্মেন্টসে চাকরি করে। সে কি এত সুন্দরী? কি বলবো, যদি আপনাকে ছবি অবশ্যই আপনাকে দেখাবো। দেখলে যদি মনে হয় যে আমার থেকে উনি ভালো, তাহলে বলতেন। তাইলে কিসের জন্য একটা 3 বিয়ে তো মেয়ে 2 বাচ্চা তার কাছে যাচ্ছে? মানে এতই ভালো হয়েছে ওনার কাছে মেয়েটার জন্য। 18 বছর সংসার আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ছেলের বয়স 7 বছর। এই ছেলে মেয়ে দুটো রাইখে প্রতিনিয়ত উনি, এই মেয়েটার আগেও আর একটা মেয়ের সাথে রিলেশন ছিল ওনার, এরকম 5 মাস। মানে এই যার কাছে যাচ্ছে এখন নতুন, তার আগে আরো একটা রিলেশন ছিল আপনার হাজবেন্ড? বরিশাল মেয়েটা বাড়ি ছিল, অলরেডি আপনার ভাড়া থাকতো চুপি চুপি, এরকম 5-6 মাস সংসার। দুইজন আলাদা সংসার করছে? জি, আমি জানতাম না, ওর হঠাৎ করে একবার জানতে পারি, মানে এরকম সংসারে খরচপাতি টাকা পয়সা দেয় না, অনেক কষ্টে চলি। আমার বাবার বাড়ি থেকে আমার 5-6 বাড়ি গয়না দিছিল, এগুলো বিক্রি করে কোনোভাবে চলতাম। একটা বাসায় ভাড়া থাকি আমি। তে এক পর্যায়ে চাকরি করে আপনার হাজবেন্ড? গাড়ি চালায়, ড্রাইভার সাহেব। জি। এক পর্যায়ে যখন আমি জানতে পারি যে এরকম একটা মেয়ের সাথে, তখন ফলো করি, একদিন দেখি মেয়ের সাথে এই গাবতলীতে ভাড়া থাকে। আসার পথে বিয়েও করে নাই, বিয়ে ছাড়াই। মানে এতটাই জঘন্য লোকটা, কি বলবো। যার বিয়ে ছাড়াই আরেকটা মেয়ে নিয়ে বাসা ভাড়া করে আছে আপনার হাজবেন্ড? জি জি। বয়স কত আর মেয়েটার? ছেলেটার আপনার হাজবেন্ড? মানে আমার হাজবেন্ডের 37 হবে, 36 কিংবা 37। আর ওই মেয়েটার বয়স? মেয়েটার আপনার 25-30 এরকম হবে। ওই মেয়েটা বিবাহিত ছিল। কি বলবো, বিবাহিত মেয়েরা আজকাল বুঝতে পারি না যে, যাই না হই না একটা মেয়ে বউ বাচ্চা আছে জানার পরেও, মানে এইটা বোন আপনি দেখেন তো, এখন বিবাহিত মেয়েরা বা অবিবাহিত মেয়েরা যদি পরকীয়াতে, তারা বেশি আগাইতেছে না? মহিলারাই বেশি আগাইতেছে ছেলেদের থেকে, পুরুষদের থেকে। আমার মনে হয় যে আমি একটা মেয়ে হয়ে বলতেছি, মানে মহিলাদের কারণে আরেকটা মহিলার ঘর ভাঙতেছে, জাস্ট আপনার পরকীয়াটা বেড়ে যাচ্ছে মহিলাদের কারণে বেশি। কারণ মহিলাদের তো কোনো বিচার নাই, ছেলের বিচার হয়, মহিলাদের বিচার হয় না। হ্যাঁ জি জি, এটা আমি জানি। আইনে নাই না, আইনের কাছে এটা আমি আশাবাদ করবো যে আজকে আপনার শোতে আসার উদ্দেশ্য আমার এইটাই, যে সরকারের কাছে আমার কথাটা পৌঁছায় যায় যে মহিলাদের বিচার করা দরকার। ট্রু, মানে পরকীয়া করবে, ছেলের বিচার হয়, মহিলার বিচার হয়, সমান সমান বিচার হোক। রাইট, অপরাধ সমান হইলে সমান বিচার হবে। জি জি। আর এরকম কোনো মহিলা আছে ভাইয়া জেনে শুনে, মানে আমার সাথে কথা বলতেছে, ওই মেয়েটা, যে মেয়েটার সাথে আমার হাজবেন্ড এখন বিয়ে করে ফেলছে, অলরেডি বিয়ে করছে? আপনার অনুমতি নিছে? না। আপনাকে ডিভোর্স দিছে? আমি জানিও না, না আমার ডিপোজিট হয় নাই, আমার সাথে সংসার করতেছে। তাহলে তো এটা মহাবিপদে পড়বে আপনি কেস করলে। আমি জানতামও না যে উনি 10 মাস ধরে বিয়ে করে গোপনে রাখছে আমারই পার্শ্ববর্তী এলাকায়। আমি থাকি বলিয়াপুর, ওই মেয়েটা নিয়ে থাকে উনি হেমায়তপুরে। হায় হায়। এই গাড়ির থেকে আসে, আগে উনি ইনকাম করতো 1500 এনে দিত, এখন মনে করেন আপনার 7 দিনেও 1000 টাকা আমাকে দেয় না। সংসার চলবে কেমনে তাহলে? ওই যে লোন উঠাচ্ছে আমার দিয়ে জায়গায় জায়গার থেকে। আপনারই দিয়ে উঠাচ্ছে? জি। তো মানে বিপদে তো আপনি পড়তেছেন। আমি তো মনে করেন যে স্বামী সন্তানে ভালো থাকবো, সেই জাস্ট সেটা মনে করে উঠাই দিচ্ছি। উনি ওই লোনগুলো পরিশোধ করতেছে না, উনি কিস্তি ছাড়া তো বাসায় এসে আমাকে পাইতেছে, বাসায় আমার কাছে এই বলতেছে যে কিস্তি দেন। ওয়েট আ সেকেন্ড, আপনার জামাই আপনি টাকা দিচ্ছে না, উল্টা আপনি
তার জন্য লোন উঠাই দিচ্ছেন এবং আপনি এটাকে ভালোবাসা বলতেছেন আপনার? ভালোবাসা বলতে এখন বললাম 14 বছর বয়সে বিয়ে হয়েছে আমার, 2টা বাচ্চা হয়ে গেছে। মেয়ে ক্লাস 10-এ পড়ে, ছেলেটা 7 বছর বয়স। আপনি কি কাজ করেন? আমি কোনো কাজ করি না, কেন করেন না? আমি লেখাপড়াও জানি না, আর আমি কি করবো বাচ্চাদের রেখে, এরকম কিছু করিনি কখনো। মানে গ্রামের মেয়ে আমি, আমার বাবার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। মানে আমাদের ফ্যামিলি থেকে চাকরি বাকরি এরকম আছে না, আমি তো শিক্ষিত না ভাইয়া। ক্লাস 10 পর্যন্ত এরকম শিক্ষিত বলে না, কোনো রকম নামটা লিখতে পারি। ক্লাস 10 পর্যন্ত পড়ে তো অনেক মানুষ অনেক চাকরি বাকরি করে। যাই হোক, সেরকম পজিশন আমার সামনে চাকরিও করতে দেয়নি কখনো, মানে ঘরের বাইরে আমার বের হতেন, ঘর বন্দি আমি, এক কথাই। আপনাদের এখানে আসবো আমি সেটাই চিনি না, মানে এতটাই আমার বন্দি রাখছে। আপনারে বন্দি রেখে সে ঠিকই ঘুরে হ্যাঁ, বেড়াচ্ছে, সে ঠিক এগুলো করে বেড়াচ্ছে। মাসে মাসে নতুন নতুন গার্লফ্রেন্ড জি, জি, বদলাইতেছে। জি। এই ঘটনা প্রথম জানলেন কবে আপনি? এটা আজ থেকে তোমার মনে করেন যে 10 বছর আগে আমার এই বাঁ হাতটা কাটা ভাইয়া, একটা কাটছিলাম যে একটা মানুষ কম দুঃখে মারা যায় না, এরকম দেখেন এই একটা দাগ কাটছিলাম যে এটা আমি জানি, 2টা কিভাবে কাটছি আমি বলতে পারি না। মানে মানে এরকম বললাম না, এর আগে একটা মেয়ে না বাসা ভাড়া ছিল, এমন একটা দিন আমার প্রচুর মারধর করছে। তখন আমার শাশুড়ি শ্বশুর সাথে থাকতাম আমি, জি মারধর করে আমি শ্বশুরসাথীর সামনে মারছে আপনারে? জি, ওনারা সহ মারছে, আপনার শ্বশুর শাশুড়ি স্বামী 3জন মিলে আপনার মারছে? সবাই মিলে মারছে আমাকে। মেয়ের আমার যে ছোট মেয়েটা ছিল, তোর বয়স ছিল আপনার 4 বছর। তখন আমার হাজবেন্ড কি করে, আমার মেয়েটাকে নিয়ে ওই মেয়ের কাছে চলে যায়, এই গাবতলিতে চলে আসে। তে এক পর্যায়ে রাত বাজে 12টা ভাইয়া, আমি ওই অত রাত্রে কোথায় যাবো, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। এক কাপড় এরকম বোর কাপড়ে আমাকে বের করে দিচ্ছে বাসার থেকে, যা তুই চলে যা। আমার ছেলে আমার মেয়ে নিয়ে চলে গেছে, এবার মানে নাতিন নিয়ে চলে গেছে, আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে আমার হাজবেন্ড। তো তুমি কোথায় যাবে যাও, আমার ছেলে তো বাসায় নেই, তোমার আশ্রয় হবে না এখানে। আমার শ্বশুর এটা বইলে আমার বের করে দিয়েছে, দেখে মানে মেন গেটে তালা মেরে দিছে। তো রাত বাজে 12টা, আমি কোথায় যাবো এত রাত্রে, যাওয়ার কোনো জায়গা নেই, আশেপাশে সবাই তো ঢাকা শহর তো কেউ করে না। আমি ওই গেটের সামনে বসে রয়েছি, আমি ওখান তো সরতেছি না। তো মনে মনে ভাবলাম যে কোথায় যাব আমি। এক পর্যায়ে মনে করেন যে আমার বাবার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, আবার হচ্ছে আমার চেনা জানা কোনো জায়গাও নেই। তো মানে নিজের খুব নিঃস্ব মনে করছি ভাইয়া, বুঝছে, মানে ভাবছি যে মরেই যাবো, বাঁচার কোনো ইচ্ছা আমার আর নেই। তখন গেটের সামনে ওইখানে বসে বসে ভাবতেছি কীভাবে আমার জীবনটা শেষ করা যায়। একটা পেয়েছি, পুরান একটা পেয়েছি ভাঙা চুরে, ওটাতে ভাই আমি একটা যে কাটছি এটাই বলতে পারবো, এই 2টা যে কীভাবে কাটছি আমি বলতে পারবো না। পরের দিন সকালে দেখি আমি হসপিটালে স্যালাইন চলতেছে হাতে। তখন আমি নার্সে জিজ্ঞেস করলাম এখানে কীভাবে আসলাম, তো বললো যে পুলিশ আপনাকে এখানে আনছে। মানে রাত্রেবেলাতে পুলিশ টহলদের ইতে ওই পুলিশে আমাকে ওইখানে দেখে হসপিটালে নিয়ে ভর্তি করছে। হায় হায় হায়। তখন পুলিশে সব জিজ্ঞেস করলাম, ওনাদেরকে সব বললাম যে এই ঘটনা সব বলার পরে তখন ফোন নাম্বার নিল আমার কাছ থেকে, নিয়ে আমার ফোন দিল আমার শ্বশুরদিন যে আপনার ছেলের বউ হয়। তো আমার শ্বশুর বলতেছে ছেলের বউ হয়, কিন্তু আমরা এটা মানি না, আমার ছেলে বাসায় নাই, যেখানে ছেলে নাই সেখানে বউ দিয়ে আমরা কী করব, আমার কোনো ছেলে টেলে নাই। তখন আমার হাজব্যান্ডও ফোন দিয়েছে যে আপনার ওয়াইফ এরকমই করছে। পরে উনি কী করছে, দেশে দ্বারা না পায় চলে আসছে হসপিটালে, আইসে পুলিশের হাত পা জড়াই ধরছে যে আমারে বাঁচান, এরকম তো একটা মেয়ে আমার ব্ল্যাকমেল করছে, এরকম ঘটনা যে আমি মাথা ঠিক রাখতে পারি না, ওরা এরকম মারধর করছি, বের করে মানে শিখে গেছে সব কিছু। শিখে যাওয়ার পরে সেখানে পুলিশে বলতেছে যে এত বছরের সংসার কীভাবে ভাঙবেন, আচ্ছা আমি এটা ম্যানেজ করে দিব, মেয়েটারে সারাসুরা করাই দিব, আপনারা সংসার করেন। আমার হাজবেন্ড ওখানে, পুলিশ তো ভালো ছিল? জি জি, অনেক ভালো ছিল, অনেক হেল্প করছে, নিজের টাকা দেওয়া আমার এমন সময় আমার হাজবেন্ডের কাছে টাকাও নেই তখন, পুলিশ নিজেই টাকা দিছে, হসপিটালে বিল দিছে। বাপরে। দিয়ে তখন একটা বাসা আমাদের নিয়ে দিল যে তোমরা বাসা ভাড়া থাকো, জীবনটা সুন্দর করো। তো আমার হাজবেন্ড, তা আমি তো বিশ্বাস করলাম যে থাক, যাকে ভালোবাসে, এক সময় তো ভালোবেসে বিয়েটা করছিলাম, আর ওনারাই অনেক ভালোবাসতাম। উনি মানে আমার সাথে কি বলবো, এত তো মিথ্যা কথা বলছে ভাইয়া, কোরআনে হাত দিয়ে শপথ করছে যে আমি আর কখনোই মেয়েদের সব ই করবো না। আমার যে ছেলে আছে, ছেলের মাথায় হাত দিয়ে কসম কাটছে। আমার বাচ্চাটা দেখলে আপনি বলবেন যে এত সুন্দর বাচ্চাটা রাইকে কীভাবে একটা বাপ এগুলো করতে পারে। তারপরে তো বাসাটা নিলাম, নেওয়ার পর আপনার তখন উনি ইনকামও করে না, তখন আমার কিছু গয়না ছিল ওগুলো বিক্রি করে চলতেছি। গাড়ি একটা ধরলো, গাড়ি ধরছে ভাইয়া 2 মাসও ভালো যায় নাই, আবার ওর একটা মেয়ের চলছে, প্রতিনিয়ত ওনার মেয়েদের নিয়ে খেলাই ছিল ওনার নেশা। যাই হোক, এরকম করে কেটে গেছে 10-12 বছর চলে যাওয়ার পরে, যে বাচ্চা মানুষে বলে একটা বাচ্চা নাও, বাচ্চা নিলে ভালো হয়ে যাইব, এই সব সে মানে নানানভাবে কথা বলে।
তখন যাক আল্লাহ আমার একটা পুত্র সন্তান দান করলো। এখন বাচ্চা কয়টা আপনার? এক ছেলে এক মেয়ে। হুম মানে মেয়ের 10 বছর পরে ছেলে হয়েছে। হুম। তো ছেলেটা হওয়ার পরে আপনার হাজবেন্ডের আপনার বিরুদ্ধে অভিযোগটা কি? কেন সে বারে বারে বাইরে আমি যাচ্ছে? সুন্দর না, মানে আগে যাই ছিলাম, এখন আমি স্বাস্থ্য হয়ে গেছে, মোটা হয়ে গেছি। আগে চিকন ছিলাম, মানে আগে আমার ভালো ছিল, চেহারা ফিরেছে, এখন নষ্ট হয়ে গেছে। মানে কি বলবো, মানে নানান অভিযোগ আমার প্রতি। আচ্ছা ভালো না, তুমি বিয়ে করবা তো একটা বিয়ে করো, নাই আমাকে ছেড়ে দাও, আর না হয়তো আমার সংসার ঠিক মতো চালায়, তুমি যা মন চায় তাই করো। না, উনি তো আমার ঠিক মতো চালাইতে হচ্ছে না, আমার বাচ্চাদেরকে ভরণ পোষণ দিতেছে না। উনি বিভিন্ন মেয়েদের সাথে ঠিকই মেয়েদের চাহিদা পূরণ করতেছে। তাহলে এখন ভাই আমি কি করব? একটা মেয়ের কি করণীয় আছে? আবার যে মেয়েটা উনি বিয়ে করছে ওই মেয়েটা চাকরি করে গার্মেন্টসে। ওই মেয়েটা যখন আমি ছবিগুলো আপনাকে দেখাবো, আমি ছবিগুলো তা আমি জিজ্ঞাসা করলাম, মেয়েটারে ফোন দিছি নাম্বার পায়, আমি কই, দেখো আমার হাজবেন্ড কিন্তু খারাপ, এরকম অনেক মেয়েদের সাথে এরকম সম্পর্ক ছিল, আমি অনেক কষ্ট করছি, বোন তুমি এই সংসারে ঢুকো না, যাই না হয় না আমার সংসারটা ক্ষতি করো না, ভাঙো না তুমি। তো মেয়েটা হাসি দিয়ে উড়াই দিল আমার কথাগুলো, মানে যে আপনি কেমন বউ যে আপনি স্বামীর আটকাইতে পারেন না, আপনি আমারে ফোন দেন। তো আমি মেয়েটারে বললাম, কেমন লাগছে তখন আপনার মনের মধ্যে ভাই? সেটা তো বলবো, কেমন লাগছে সেটা বোঝানোর মতো কোনো ভাষা নাই আমার ভাইয়া। ও কেমন মেয়ে? ওই মেয়েটাকে বলছি, দেখো বোন আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তুমি আমার সংসারটা নষ্ট করো না। আমি ভাইয়া জানি ওই মেয়েটার এমনও বলছি, আমার হাজবেন্ড ছাড়া আমি থাকতে পারবো না, আমার বাবা মা কেউ নাই, আমার হাজবেন্ড ছাড়া আমার কেউ নাই, আমার হাজবেন্ড খারাপ কিন্তু তারপর ওর সাথে আমি থাকতেছি না, আমার যাওয়ার জায়গা নাই। আমার মেয়েটা ছেলেটা বাপের অনেক ভালোবাসতো ভাইয়া, মানে বাপ ছাড়া থাকতে পারে না ওরা, কিন্তু সেই বাপ বুঝে না যে বাচ্চারা এত কষ্ট পায় আমার জন্য। এই যে 1 বছর ধরে বিয়ে করে গোপন রাখছে, আমি জানি না ভাই। তো ওই মেয়েটার কিন্তু হাজবেন্ড রানিং স্বামী থাকা অবস্থায় আমার স্বামীর সাথে এই বিভিন্ন হোটেলে যায় রাত কাটাইতো। সেই ছবিগুলো একটা এতে রাখছে, ছবিগুলো আমি একদম দেখে ফেললে আমার হাজবেন্ডের ফোনে। দেখার পর ওনারা বললাম, দেখো এগুলো তুমি ঠিক করতেছো। আমার হাজবেন্ড বলতেছে আমি ভুল করছি আর করব না, মানে ওই একই কথা, ধরা পড়লে ভুল করছি আমি আর করবো না। তা মেয়েটারে বললাম, ওই বললামই তো যে তুমি এরকম আর করো না, দেখো আমার হাজবেন্ড এরকম ছেড়ে দাও। পিছু মেয়েটা আমার বলো, তুমি কেমন বউ, তোমার স্বামী আটকাতে পারো না, তুমি আমারে ফোন দাও, আর তোমার স্বামী তোমার কাছে যেটা চাই তুমি তো সেটা দিতে পারো না, এই জন্য তোমার স্বামী আমার কাছে আসে। আমি তোমার তো স্বামী আছে, ওই মেয়েটারও 2টা বাচ্চা আছে, দেখো তোমার স্বামীর সন্তানে তুমি ভালো থাকো, যা হয়েছে এই পর্যন্তই, আমি আমার স্বামীর সন্তান নিয়ে থাকি, তোমাদের কিছু টাকা পয়সাও লাগে আমি যে কোনোভাবে দেবো, তুমি কোনো ইচ্ছাও, কারণ আমার কিচ্ছু চাই না, আমি তো স্বামীর সাথে বিয়ে করে সংসার করব। তো সংসার করে আমি তো এটা তো হইব না, ও নাই আমাকে নিয়ে থাকুক না তো। যাই হোক মেয়েটা আমার তো জঘন্য কথা বলছে ভাই, ওগুলো বলার ভাষা নাই। যাই হোক আমার হাজবেন্ড বলতেছে, না রাস্তার মানুষ রাস্তায় গেছে, ওর সাথে কোনো সম্পর্ক নেই, অথচ ওই মেয়েটারে গোপনে সে বিয়ে করে অন্য সংসার করতেছে। মাই গড। আপনার হাজবেন্ডকে যখন বলছেন যে এটা কি হইতেছে, কি সমাধান চাও, কি বলে সে? আমার হাজবেন্ড বলছে আমি ভুল করছি, আমার জাদু করছে, এই করছে সেই করছে, নানান বাহানা দিছে। জাদু করে বিয়ে হয়? জি নানান বাহানা দিছে ভাইয়া, কিন্তু আসলে তো না, আমি তো জানি ওনার মনে শয়তানি। আর উনি এখন আপনার হাজবেন্ড কি চায়? এখন আমার হাজবেন্ড বলতেছে যে ওই মেয়ের আমি সাইডে দিমু, এই করবো সেই করবো, তো মেয়েটার সামনে আনে না ভাইয়া, সামনে আনবো। একদিন আমি গেছি যে বাসায় থাকে ওই বাসা পর্যন্ত গিয়েছি, যা মেয়েটারে দেখলাম, তো মেয়েটা আমার দেখে বলতেছে যা হবার হয়ে গেছে, আমি আমার মতো আছি, তুমি তোমার মতো থাকো, তোমার বাসায় তো যাবো না। আমি ওর সাথে, মানে ও বিয়ে করে আপনার হাজবেন্ডকে রাখবেই, ছাড়বে না? না ছাড়বে না। কি খারাপ যে মহিলা! আমি কই, দেখো আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মেয়েরও তো একটা মান সম্মান, বাবা খারাপ, বাবা একটা অবশ্যই। বিয়ে করছে, তুমি ওর পাশ বাদ দিয়ে দাও, হ্যাঁ। কারণ এটা কখনোই সম্ভব না। তো আমার হাজবেন্ডও লাস্ট পর্যায়ে বলছিল, দেখ তোদের কিছু টাকা পয়সা লাগে দে, তুই ছেড়ে যা। কিন্তু আমার হাজবেন্ড আমার মুখে বলতেছে এক কথা, পিছনে যাওয়ার মেয়ের হাতে পায়ে দিলে মেয়ের সাথে আবার সম্পর্ক ঠিক রাখছে। সম্পর্ক টিকে রাখছে। তাই কি বলবো ভাইয়া, এই কথার পিছটা এখন মানে আমার এমন পর্যায়ে আমার হাজবেন্ড আমার ফালাই রেখে গেছে, আমার 2টা বাচ্চা নিয়ে, মানে বিভিন্ন জায়গাতে লোন উঠাইছে, আমার গয়নাগুলো শেষ করে দিছে, মানে আমার কোনো রাস্তা নেই। মাই গড। এবং আপনার তো কিস্তি দিতেই হবে। কিস্তি দিতেই হবে, বাবার বাড়ি সেরকম অর্থ সম্পদ নাই যে আমি আপনি তো ফাঁদে পড়ে গেছেন। একদম ফাঁদে ফেলান, মানে আমার ঘর ভাড়া একটা ফ্ল্যাট নিয়ে, ছোট একটা ফ্ল্যাট নিয়ে থাকি 2 রুমের, 4-5 মাসের ঘর ভাড়া বাইজে গেছে টোটালি। উনি খুশি একটা ঈদ গেছে, আমার বাচ্চাদের একটা কাপড় মানে বাবা হিসেবে দিতে পারেন নাই। আমার ননদ আছে, ছোট ননদ, উনি এখান থেকে 10,000 টাকা সুদি করে এনে দিছে,
কয় বছর একটা ঈদ দুইটা ঈদে আসে ওদের কাপড় কিনে দে ওর কাছ থেকে আমরা যে কোনোভাবে টাকা আদায় করে নিবনি দিয়ে দিবনি, মানে ভাইয়ের কাছ থেকে বোনের কথা আবার কিছু কিছু শুনে। আমি নিজে হাতেও নিয়ে নিই, ওরা কাপড় কিনে বাচ্চা দুটারে কিছু কাপড় টাপড় কিনে দিছি, একটু বাজার করে দিছে, ঈদ গেছে ভাই। কি নির্মম বাপ। তো এইটাই বলবো যে মানুষ মানে সবাই যে আপনার যে শোটা আমরা দেখি যা যা বাস্তব ঘটে এগুলো তুলে ধরেন। আজকে কত দূর থেকে আসছে ভাই, আশা করি আমি এটাই বলবো যে মানুষ এরকম করো না। একটা মহিলার সংসার তোমরা ভাঙবো না। তো মা তুমি একটা মানুষের দুইটা তিনটা সংসার নষ্ট হয়ে যেতেছে ভাইয়া। না ওনার সংসারটা নষ্ট করে দিল, আমার সংসারটা নষ্ট করে দিল, ওনার বাচ্চা দুইটা বাপ হারা হইলো, আমার বাচ্চা দুইটা বাপ হারা হইলো। এবং একটা মহিলা আরেকটা মহিলার জীবন নষ্ট করলো। একটা মহিলা কিভাবে পারো তোমরা? যাই না শুনে বউ বাচ্চা আছে, যাই না শুনে বউর সাথে কথা বলে প্রতিনিয়ত আমার ভাইয়া মানসিকভাবে মেয়েটা এতটাই টর্চার করছে। ফোন দিয়ে আমাকে বলে যে দেখ আজকে আসছিল আমার সাথে ঘুরছে, অমুক জায়গায় গেছে, এই করছে সেই করছে, মানে নানান যে মানে ওনার যে রোমান্টিক মুহূর্ত সেগুলো আমাকে বলে ফোন দিয়ে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য? জি জি, মানে আমার আঘাত দেওয়ার জন্য। তাহলে কিভাবে পারে ওই মহিলা এগুলো করতে? সারা জীবন শুনে আসছি একটা মহিলা আর একটা মহিলার সর্বনাশ করে। মহিলা মানুষের মহিলারা শত্রু। যাই যদি মিথ্যা জানতি না জানতি কথা ছিল, জি জি, যখন জানে যে এর বাচ্চা আছে, বউ আছে, মেয়ে আছে, ছেলে আছে, তারপর আরেকটা মহিলা কেমনে আসে? সেইটাই তো প্রশ্ন আমার, যে কিভাবে তোমরা পারো যে বউ বাচ্চা আছে জানার পরেও যাই না শুনে একটা মহিলার সংসার কিভাবে ভাঙতে আসো? না জেনা করে সেটাই অন্য হিসাব, জানার সত্ত্বে মানে আমার ফোন জানতেছে, আমার সাথে কথা হয়েছে, আমি যে ওকে বলতেছি যে বোন তুমি আমার হাজবেন্ড ভালো না, ওর পিছনে ছাইড়ে দাও, মানে হাসি দিয়ে উড়াই দেয়, তুমি কেমন বউ তোমার হাজবেন্ডে ধরে রাখতে পারো না? হায় হায় হায়। তা আমি তুমি তো বিবাহিত, যে ভালোবাসাটা আমার স্বামীকে দিচ্ছ তুমি এটা তোমার হাজবেন্ডে দাও, হ্যাঁ তোমার সংসারটা সুখী হইব। ঠিক আছে যাক না, আমার হাজবেন্ডের সাথে আমি সুখী না দেখেই তোর পাশ ধরছি। তা আমি বলতে তুমি আমার সংসারে ধ্বংস করে দেবে, তোমার বাচ্চা দুইটা বাপ ছাড়া হইতেছে, আমার বাচ্চা দুইটাও তো বাপ ছাড়া, কয় না বাপ ছাড়া হবে, কত বাপ আছে, তুমিও থাকবো আমিও থাকবো, মানে ও থাকবো আমিও থাকবো। মেয়েরা কি পাগল হয়ে গেছে বোন? আমি এত সেলফিশ কেমনে হয়, স্বার্থপর কেমনে হয়? তা আমি তো ভাই সতীন দেখে তো আসছিলাম না, আমি তো আসছিলাম এক, আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল, যার হাত ধরে আসছিলাম সব কিছু ছাইরে। আচ্ছা সেই মানুষটাই এখন বলে আমার চেহারা সুন্দর না, আমি মানে স্বাস্থ্য মোটা হয়ে গেছে, এই নানান কাহিনী অজুহাত। আপনার হাতের মেহেদি আছে কিন্তু কপালে না স্বামীর ভাইয়া সুখ এটা, নাই। না ভাইয়া এটা তো আমার মেয়ে ইচ্ছা করে, আমার ঈদের একটা দিন আমি গোসল করে নিয়ে পুরান কাপড় পিন্ধা ঘরে বসে রয়েছে, ইস, মেয়ে জোর করে আমাকে বলতেছে আম্মু একটু হাতে মেহেদি দিয়ে দেবো। না মা, ঈদ তো সবার জন্য, কিন্তু মা আমার মনে আনন্দ নাই, তোমাদের যদি আমি খাওয়াইতে না পারি, পেন্দাইতে না পারি, তোমাদের যে জন্ম দিয়েছে বাবা, সেই বাবা তোমাদের কথা ভাবলো না একবারও, সে আছে ওনার মতো দিব্যি আনন্দে। আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে ভাই, এমনও কষ্ট করে লেখাপড়া করাইতেছি জানেন, এখনো মধ্যে স্কুলে ভর্তি করতে পারিনি, মানে স্কুলে যাইতেছে আস্তে আস্তে ভর্তি করতে পারিনি। মেয়ে বললাম আম্মু আমাকে একটা কোচিংয়ে দিবেন না, আমার সামনে ম্যাট্রিক পরীক্ষা, ইস। যদি কোচিংয়ে না দাও তাহলে আমি কীভাবে পড়বো? নার্সারিতে ভর্তি করেছিলাম ভাইয়া, আমার মেয়ের রোল 1, 2, 3-এর উপরে কখনোই যায় না, এতটাই মেধা আমার মেয়ের। সেই মেয়ের সামনে বাপের এগুলো দেখে দেখে মেয়ের মাথাটা মানে ইয়ে হয়ে যেতেছে। এই বছর ম্যাট্রিক দিব মেয়েটা, এখন পর্যন্ত স্কুলে ভর্তি করতে পারিনি, ছেলেটারে ভর্তি করছি। আমি বলতেছি বাবা তুমি যাও, আমি একটা ব্যবস্থা করবো, সব বাচ্চারা স্কুলে যায়, আমার ছেলেটা তো স্কুলে বাচ্চাগুলো পড় না, আমি স্কুলে যাব, যাক একটা স্কুলে ভর্তি করছি, এখনো ভর্তি করছি, এমনি যাওয়া আসা করতেছে, টাকা দিতে পারিনি এখনো। আমার মেয়েটারও ক্লাস 10-এ সামনে পরীক্ষা, মেয়েটারও ভর্তি করতে পারিনি, স্কুলে যাওয়া আসা করতেছে। তাহলে আমি তো একটা গার্মেন্টসের চাকরি করবো, ছোট বাচ্চাটা কার কাছে রেখে যাবো? রাখার মতো মানুষও নাই, আবার আমি বাড়িতে চলে যাবো, আমার বাবা নাই, পাশে বাবা মারা গেছে, মাটা অসহায়, 3টা ভাই বোন, আমি হচ্ছে বড় মেয়ে, আর ছোট ছোট 2টা ভাই বোন আছে, মানে থাকার মতো এরকম ব্যবস্থা নেই, ঘর বাড়িও নাই যে আমি বাচ্চা 2টা নিয়ে থাকবো। মার ওখানে ছোট একটা ঘর আছে, মা কোনোরকম থাকতে আপনি পারে কোনো হাতের কাজ পারেন বা কোনো কিছু পারেন যেটা করে নিজে ইনকাম করতে পারবেন? না,
আমি কিছুই পারি না, শুধু ঘর বললাম না, ঘর বন্দি করে রাখছে আমার, এতটা 18টা বছর কেটে গেছে ওনার সাথে। তাহলে আপনি বাঁচবেন কেমনে এখন? শুধু ওনার মানে সংসারে কাপড় চোপড় দাও, রান্না বাড়া করো, বাচ্চা মানুষ করো, আমি তো কিছুই করতে পারি তাহলে না। আপনি এখন বাঁচবেন কেমনে বোন? কি সেটাই করে তো। খাবেন আপনি? আমার যদি এমন একটা পজিশন হইতো যে আমার কেউ একটা 4 একটা ছাপড়া উঠাই দিত, একটা জায়গা থাকতো, বাচ্চা দুটো নিয়ে আমি কিছু মানে কিছু কাজ কাম থাকতো, আমি কইটা খাইতাম ভাইয়া। কি আমার কাজ একটাই করতেন? লক্ষ্য এখন আমার বাচ্চা দুটো মানুষ করা। কেমনে পারবেন? আপনি তো কিছুই পারেন না। না, কোনো সেলাই কাজও পারি না, কিছুই পারি না। হায় হায়, তা আমাদের মতো মেয়েদের কি হবে? সারা জীবন ঘর করেছে, বাইরে যাইতে দেয় না, না, মানে একটু মার্কেটে যাবো তো আমাকে যাইতে দেয় নাই। পঙ্গু বানায় ফেলছে পুরো পঙ্গু আপনার। মানে একদম নিঃস্ব বানায় ফেলেছে। আমাকে বলে তুই মরতে পারিস না, তুই মরলে তো রাস্তার কাটা শেষ। আমি তো মরে যাবো, মরে গেলে আমার বাচ্চা দুটো কে দেখবে? আমি তো মরার রাস্তাতে ফিরে আইছি ভাই, আমি তো মরতে চাইছিলাম একবার, হাত কাটা, মরার জন্য তো হাতটা কাটছিলাম, তো আল্লাহ রহমত আমার বাঁচায় রাখছে। এখন বাইসে জীবন আছি, আর নিজের জীবনটা আমি দিতে চাই না। আমি চাই আমার ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করব। আপনি কি আপনার ফোন নাম্বার বলতে চান? যে যদি এরকম হয় কেউ আমার বাচ্চা দুটো একটু সাহায্য করতে চায়, বলেন, ফোন নাম্বার বলেন, ক্যামেরায় তাকায় অনুরোধ করে বলেন। আমার ফোন নাম্বার যদি কারো লাগে, আমার বাচ্চা দুইটা স্কুলে ভর্তি করে পারতেছি না, আমার থাকার একটু ব্যবস্থা হইতো, যদি কারো মনে হয় যে এই বোনটার একটু করার জন্য, তাহলে আমাকে একটু হেল্প করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01887206333। আবার বলেন। 01887206333। আমার যে মা অসহায়, আমার মা থাকার মতো যে একটা ঘর আছে, যে পানি পড়ে বৃষ্টি হইলে, আর আমি এমন মেয়ে হয়েছি কারো কাছে লজ্জায় হাত পেতে সাহায্য চাইতে পারে না। একটা রোজার মাস গেছে ভাই, আমার হাজবেন্ড তো দিব্যি ওই মেয়েটা ভালো খাইছে পিনছে। প্রথম রোজার দিন আমার ননদ 150 টাকার ইফতারি দিছে, পুরাটা রোজা গেছে ভাই, রোজা থাকছি, একটা ভালো খাইতে পারি নাই, একটা 5 টাকা সেলাই না গুলে খাইছি। এমন একটা দিন গেছে আমার মেয়ে শুধু পানি খাই রোজা থাকছে, বলছে মা রোজা থাকতে হইব না, কয় না আমি থাকবো রোজা, আমি থাকতে দেবো না। দেখা যে পানি খাই রোজা থাকছে আমার মেয়ে, ক্লাস 10-এ পড়ে। কতটা কষ্টে দিনটা পার করতেছে ভাইয়া। মা যে আমার মাটা আছে, মাটাও খুব অসহায় জানেন, মারও থাকার মতো এরকম মানে একটা বাড়িটা জায়গা আছে, একটু ঘর বাড়ি নাই ভাইয়া, যে মার কাছে যা থাকবো আশ্রয় নেবো, সেই আশ্রয়টুকু আমার নাই। বোন, আপনার জীবন থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? আমার জীবন থেকে আমি বলবো যে এই যে যারা এইসব যায় না শুনে বিয়ে হয়ে মেয়ের ক্ষতি করতেছে, এরকম কেউ যেন না করে। প্রত্যেকটা যারা আমার এই ভিডিওটা দেখবেন, সবটা বোন কিংবা ভাই, তাদেরকে বলছি এরকম করবেন না। বাচ্চা হওয়ার আগে যা করবেন, বাচ্চাদের জীবন নষ্ট করবেন না। কারণ পরকে এমন জিনিস 18 বছর সংসারটা ধ্বংস করে দেয়, সন্তানদের বাপ ছাড়া করে দেয়, সংসারটা পুরো নষ্ট করে দেয়। আর যেসব মহিলারা এগুলো করে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক, তারা যেন এগুলো না করে ভাইয়া। আর সরকারের কাছে একটা আবেদন জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী যেন যার চোখে পড়ুক এমন কঠিন একটা আইনের ব্যবস্থা করে ভাইয়া, যেন যারা পরকে জড়াবে উভয় পক্ষের দুজনের কঠিন শাস্তি দেয়। এই শাস্তি দেখে যেন আর কেউ এগুলো না করার সাহস পায়, যে একটা 20 বছরের সংসারটাও ধ্বংস করে দিতে বাজে না ওদের মনে। আমার হাজবেন্ড যে বিয়ে করছে আমাকে রাইখা ভাইয়া, যে নারী ও বিয়ে করছে, শিশু আইন বাদ দেওয়া উচিত, মানুষের জন্য আইন হবে সমান। জি জি, মেয়েদের এক পক্ষের আইন ঠিক না। না পুরুষরা ফাঁসবে আর মেয়েরা অপরাধ করে আবার অপরাধে লিপ্ত হবে। পুরুষের থেকে কিন্তু মেয়েরাই বেশি অপরাধী করতেছে ভাই, যাই না শুনে করতেছে এগুলো। একটা পুরুষ তো একটা মেয়ের আমি সাথে যদি হাতের মুঠটা না খুললি, আপনি কি বলতে পারবেন যে আমার হাতের মুঠটা খুলে দাও? আমি শক্ত করে ধরে রাখছি ভাই, আর আমি তো খুলে দেই, তার তো সাহস পেয়ে গেল। তো মেয়েরা হচ্ছে এরকমই, যে মানে ইচ্ছাকৃতভাবে টাকার নেশায় হোক, যে কোনো নেশায় হোক, অথচ একবারও ভাবে না যে আমি একটা মানুষের কয়টা সংসারটা ধ্বংস করে দিতেছি। আর বিশেষ করে বিবাহিত মেয়েরা এগুলো করতেছে ভাই, পরকে বেশি চড়াচ্ছে বিবাহিত মেয়েরা। আর আমাদের মতো অসহায় কিছু ঘরবন্দি মহিলারা আছে যারা সংসার করে জীবনটা পার করে দিতেছে ভাই, না কোনো বাইরে কাজ জানি, মানে দুনিয়াটাই ঘুরে দেখতে পারেনি।
আমাদের দেশে তো কত জায়গা আছে ভাই, আজকে আপনাদের এখানে আসবো আমি চিনি না, তাহলে কতটা গর্বন্দি আমি। ঠিক আছে বোন, শেষ করি। আমি দোয়া করি আপনি সুস্থ থাকেন। আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে এইটি আপনার কাছে আপনার শোগুলো দেখি ভাই অনেক ভালো লাগে, যে আমি বাড়ির সাথে যাবো, একটু বাইরে এক নজর দেখবো, আর বাড়ির কাছে পরামর্শ নিব আমি কিভাবে বাঁচতে পারি বাচ্চা দুটো নিয়ে। ইনশাল্লাহ কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবেই। আর যুব উন্নয়নে ট্রেনিং করেন, হাতের কাজ শেখেন। এরকম গরু ব্যবস্থা আমাদের ওইখানে নাই আসে, ভাইয়া। যুব উন্নয়ন সব থানায় আসে। সরকারি যে কোনো অফিসে গিয়ে ডিসি অফিসে গিয়ে বললেই হবে আমি বিনামূল্যে ট্রেনিং করতে চাই। ওরা টাকাও দেয় ট্রেনিং এর সময়, 100 করে টাকা দেয় বা 700 করে টাকা দেয় পার ডে। দেখলে আমার একটু আশ্রয় থাকতো না ভাইয়া, যে বাড়া মনে আমি কোথেকে দিব, কিভাবে চলবো, বাচ্চাদের লেখাপড়া করে সব আপনি সরকারি অফিসগুলোতে ঘোরেন, আপনার সব হবে ইনশাল্লাহ। এখন অনেক কিছু করে গরিব মানুষের জন্য সরকার। এইটাই চাই, যদি কারো যারা দয়া দেখছে তারা তো নিশ্চয়ই আপনার সঙ্গে ফোন করবে কথা। হয়, যাতে কারোদের দয়া হয়, আমার বাচ্চাদেরকে বেশ করে পড়াইতে পারি, ওদের যেন মানুষ করতে পারি ভাই। আমার আর কোনো পিছু টান নেই। পুরুষ মানুষ মানে আমি বিশ্বাস করি না এখন, মানে আমাকে পুরো নিঃস্ব করে দিয়েছে। আমার হাজবেন্ড বারবার আমার কাছে এসে মাপ চাইতো, বারবার কোরআনের শপথ করে যে পুরুষ ভালো না হতে পারে, বাচ্চার শরীরে হাত দিয়ে মাথায় হাত দিয়ে